এহসানের এমন কথা মেহনুর নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। মেহনুর শুয়ে আছে এহসানের বুকের বাঁ পাশে মাথা রেখে। এহসান নিজের প্রাণ প্রিয় নারীকে বুকে আঁকড়ে ধরে ঠিকই শান্তির ঘুম ঘুমাচ্ছে, কিন্তু মেহনুর তার চোখে ঘুম নেই, আছে শুধু ভয় আর ভয়। নিজের বাবাকে নিয়ে ভয় ভেতরে বারবার খা খা করে উঠেছে। একটা কথা অন্তরে খুব ভয় শুধু সৃষ্টি করছে, আর তা হলো তার আব্বার জ্ঞান ফিরেছে তো, তার ভাইজানরা নিজেদের সামনে নিতে পেরেছে তো। এসব ভাবতে ভাবতে এই প্রহর কেটে যাচ্ছে, কিন্তু মেহনুর ভাবনার শেষ আর হচ্ছে না। রাত এখন 1:10। মেহনুরের চোখে ঘুম নেই। মেহনুর মনে মনে ভাবছে, যদি একটা বার ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারতো তার ছোট্ট ভাইজান এর ফোন নাম্বার তো তার মুখস্থ রয়েছে। মেহনুর অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নেয় এহসানের মোবাইল দিয়ে ফোন দিবে তার ভাইজানকে, কিন্তু কিভাবে দিবে এটা তো ভাবতে হাত পা কাঁপছে। যদি এহসান বুঝে নেয় তো শেষ, সে শেষ। কিন্তু এটা একমাত্র উপায় নিজেকে, নিজের মনকে শান্ত করার। তাই 7-5 না ভেবে ধীরে ধীরে মাথা তুলে এহসানের বুক থেকে, অতঃপর অতি সাবধানে এহসানের হাত নিজের থেকে সরায় এবং বালিশে নিচে হাত প্রবেশ করে মোবাইল খুঁজতে থাকে, কিন্তু সে মোবাইল পায় না। ভাবতে থাকে হয়তো এহসানের পাঞ্জাবির পকেটে, তাই ধীরে ধীরে এহসানের পাঞ্জাবির পকেটে হাত প্রবেশ করায় খুঁজতে থাকে মোবাইল, কিন্তু আফসোস তা সে পায় না। মেহনুর হতাশ হয় না, হাল না ছেড়ে এহসানের বুকের উপর দিয়ে গিয়ে বালিশের ডান পাশে হাত দিতে ফোন খুঁজে থাকে, আর ভাগ্যক্রমে মোবাইল পেয়েও যায়। মোবাইল হাতে নিয়ে মেহনুর শান্তি নিঃশ্বাস ফেলে, কিন্তু আবারও বিভ্রান্তিতে পড়ে যায়। মোবাইল লক করা, এখন কি করবে? মোবাইলটা হাতে নিয়ে এপিটোপিট দেখে। এটা অনেক দামি ফোন, তা মেহনুর ভালো করেই জানে, কারণ এই একই ফোন মানে স্যামসাং গ্যালাক্সি 23 আলট্রা তার ছোট মেহরুব ভাইজান ব্যবহার করে। মেহনুর ধীরে ধীরে এহসানের ডান হাত নিজের মুঠোয় নিয়ে নেয়, কিন্তু বরাবরই ওর হাত কাঁপছে। নিজেকে অনেক কষ্টে সামলিয়ে মেহনুর কাঁপা কাঁপা হাতে স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে এহসানের সাদাত আঙ্গুল কয়েকবার ছোঁয়ায়। এত বড় একটা সাহসের কাজ করতে গিয়ে কলিজায় পানি শুকিয়ে আসছে ওর। মনে হচ্ছে এটাই যদি এহসান বুঝে নেয় তো সে শেষ। তো যাই হোক ওর কষ্ট সফল হয়েছে। ওর কষ্ট সফল হয়, মোবাইল আনলক হয়। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে না, অতঃপর এহসানের দিকে এক পলক তাকিয়ে ধীরে ধীরে ফোন নিয়ে বিছানা থেকে উঠে বেলকনিতে চলে আসে। মেহনুর উঠে যেতে এহসান চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে, নিজের ঠোঁট চেপে হাসতে থাকে। বোকা মেহনুর কি করে বুঝবে? যখন সে এহসানের বুক থেকে মাথা তুলেছে তখনই এহসানের ঘুম ভেঙে গেছে। সে তো মেহনুর ঠিক কি করতে পারে সেটাই চোখ বুঝে এতক্ষণ আঁচ করছিল। এহসান মৃদু হাসতে হাসতে নিজেকে বলে, এহসান তালুকদার, তুই যতটা মারাত্মক চালাক ঠিক ততটা মারাত্মক বোকা তোমার নারী। এহসান দীর্ঘশ্বাস ফেলে বেলকনির দিকে তাকিয়ে বলে, তুমি ভীষণ বোকা আমার প্রাণ, তুমি আমার বোকা ফুল, তুমি আমার স্নিগ্ধ বোকা ফুল। এদিকে মেহরুবের ফোনে কয়েকবার ফোন করে, কিন্তু মেহরুব ফোন তোলে না। তবে অনেকবার ফোন করার পর মেহরুব ফোন তুলে মেহরুব ভয়াবহ এক চিৎকার করে বলে, কি সমস্যা? ফোন কেটে দিচ্ছি তো। এত রাতে ফোন কেন বারবার দিচ্ছেন? মেহরুবের এমন ধমক শুনে কিছুটা ভরকে যায়, গিলে এসে আস্তে করে বলে, ভাইজান আমি মেহনুর। নিজের ছোট্ট পরীর গলা শুনে যেন নিজের মধ্যে প্রাণ ফিরে পায়, আর হাসি মাখা গলায় বলে, তুই ঠিক আছিস তো? ওই কুত্তার বাচ্চা তোর সাথে কিছু করেনি তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি ভাইজান, আব্বার জ্ঞান ফিরেছে তো? মেহনুর ঠিক আছে শুনে মেহরুব একটু শান্তি পায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, আব্বার জ্ঞান ফিরেছে। আব্বা ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, তুই চিন্তা করিস না। এই কথা শুনে মেহনুর নিজের মধ্যে প্রাণ ফিরে পায়, স্বস্তি নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা ভাইজান তোমরা ভালো থেকো। এই ফোন ওনার, আমি চুরি করে তোমার সাথে কথা বলতে। বলেই মেহনুর ফোন কেটে দেয়। অতঃপর মোবাইল থেকে মেহরুবের নাম্বারটা কেটে দেয়, আর কথা বলতে পারছে না সে, ভয়ে হাঁটু কাঁপছে। মেহনুর ফোন শেষ করে এক শান্তি নিঃশ্বাস ফেলে, আকাশের দিকে তাকিয়ে আবেগী গলায় বলে, হে আল্লাহ, আপনি আমার আর্তনাদ শুনেছেন, তার জন্য লক্ষ কোটি শুকরিয়া। আপনার দরবারে মাবুদ, আপনি আমার আব্বাকে সুস্থ করে দিন, আমার পরিবারকে আপনার হেফাজতে নিয়ে নিন। অতঃপর তপ্ত শান্তির শ্বাস ফেলে মেহনুর ধীর পায়ে ঘরে প্রবেশ করে ধীরে ধীরে সেই বিছানায় উঠে যায়, একেবারে এহসানের নিকটে চলে আসে এবং এহসানের মুখের উপর হাত নাড়ায়। এটা পরীক্ষিত
এটা পরীক্ষা করতে যে এহসান সজাগ কিনা, কিন্তু এহসান একটু প্রতিক্রিয়া দেখায় না, কারণ সে তার বোকা ফুলের আরো বোকামি মন ভরে আজ করতে চায়। এহসানের কোনো প্রতিক্রিয়া না দেখে মেনুর একটু স্বস্তি পায়। অতঃপর আলগোছে এহসানের মোবাইলটা জায়গা মতো রেখে দেয় এবং নিজে অতি সাবধানে বিড়ালের মতো ঘাপটি মেরে এহসানের বুকে লেপটে যায়। এহসানের হাত আলতো করে ধরে এনে নিজের পিঠে রাখে যাতে এহসান কোনো কিছু চেন না পায়। এদিকে এহসান তো বিশ্বাসই করতে পারছে না যে তার নারীর নিজেই এভাবে বিড়ালের মতো ঘাপটি দিয়ে তার বক্ষস্থলে শুয়ে থাকবে। মেনুরের চোখে এখন ঘুম আসে। কথায় আছে মনে অশান্তি থাকলে চোখে নিদ্রাও দেখা মেলে। তাই এতক্ষণ মেনুর ঘুম আসেনি, কিন্তু এখন আল্লাহর হুকুমে সে ঘুমাতে পারে। মেনুর ঘুমানোর খানিকক্ষণ পর এহসান বুঝতে পারে যে তার নারী ঘুমিয়ে গেছে, তাই নিজে তাকে জাপটে জড়িয়ে ধরে। তার নারীকে নিজের বক্ষস্থলে নিয়ে সেও নিজে ঘুমের দেশে পাড়ি জমায়। সকালবেলা এহসান ফজরের নামাজ পড়ে এসে নিজের মাকে সালাম দেয়। মায়ের সাথে কিছু সময় ভালো মন্দ কথা বলে অতঃপর জিজ্ঞেস করে, আম্মা, মেহিনুর এখনো নিচে আসেনি? নিসা বেগম ইহসানকে বলে, এদিকে এসেছে বাবা, সে রান্নাঘরে কাজ করছে। মেহনুরের রান্নাঘরে আয়েশা বেগম, আমেনা বেগম এবং এশাকে কালকের সব ঘটনা খুলে বলছে আর একাধারে কাঁদছে। ওনারাই প্রথমে এসব নিয়ে জিজ্ঞাসা করেছিলেন, তাই মেহনুর বাধ্য হয়ে এগুলো বলেছে। এসব শুনে আয়েশা বললেন, ছোট ভাইজান বেশি করে ফেলেছে, এটা ঠিক হয়নি। এশা দীর্ঘশ্বাস ফেলে মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি করবি রে? এটাই চিরসত্য যে আমার ভাইজান তোকে কখনোই ছাড়বেন না, আর না তোর পরিবারের কাউকে শান্তিতে থাকতে দিবেন। এত ক্ষোভ ওনার তোর বাপ চাচার প্রতি, আল্লাহ মাফ করুন। তখনই এনিসা বেগম রান্নাঘরে প্রবেশ করতে করতে বলেন, মেহনুর, তাড়াতাড়ি তুমি চা বসাও, এহসান তো বসে আছে চায়ের অপেক্ষায়। মেনু নিজের চোখের জল মুছে বলে, কয় কাপ দিব? দাদাকে, এনাম চাচা, ইমরান চাচাকে দিব না? চাচা দাদা। এখনো মেনুর ওদের চাচা দাদা বলে সম্বোধন করে। তা শুনে সবাই অবাক হয়ে যান। এনিসা বেগম মেহনুরকে বলে, মেহনুর, তুমি তাকে দাদা নয় আব্বা বলবে, আর ভাইজান বলে ডেকো এখন। আর তারা তোমার দাদা চাচা নয়, আর উনি আর ওরা দুজন এখন বাড়িতে নেই, তাই শুধু এক কাপ চা দাও। মেনুর কিছু বলে না, কিবা বলবে, বলার ভাষা থাকলে তো বলতে পারতো, কিন্তু এরা তো অন্যায়কে ন্যায় হিসেবে মেনে নিয়েছে, তাই তাদের বোঝানোর বা কিছু বলার সাধ্য তার নেই। তাই চুপচাপ চা তৈরি করতে মনোযোগ দেয়। মেনুর চা কাপে ঝেলে ট্রেতে নিয়ে বলে, এদিকে চা তৈরি করে নিয়েছি। সবাই সকালে নাস্তা তৈরি করতে ব্যস্ত। কেউ পিঠে বানাচ্ছে, কেউ রান্না করছে, কেউ অন্য জাতের নাস্তা তৈরি করছেন। তাই এনিসা বেগম বলেন, তুমি একটু কষ্ট করে দিয়ে আসো। মেনু দীর্ঘশ্বাস ফেলে হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে ট্রে নিয়ে বসার কক্ষের দিকে পা বাড়ায়। গিয়ে দেখতে পায় এহসান কিসের কতগুলো কাগজ নিয়ে ঘাটাঘাটি করছে। আলতো পায়ে এগিয়ে গিয়ে তার সামনে রাখা ছোট্ট টেবিলের এক পাশে চায়ের ট্রে রেখে বলে, আপনার চা। মেহনুরের কথা এহসান তাকায় মেহনুরের পানে একবার। মেহনুর স্নিগ্ধ মুখখানা দেখে অন্তর অবধি ঠান্ডা হয়ে যায়। সে শান্তির শ্বাস ফেলে তখনই বলে, একটু এগিয়ে দাও। মেনুর কোনো উত্তর না দিয়ে তার হাতে চায়ের কাপ তুলে দেয়। মেনুর চলে যাবে তখনই আচমকা একজন মহিলা কোনো দিকে না তাকে পাগলের মতো ছুটে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করেন। তিনি হন্তদন্ত হয়ে এসে এহসানের পায়ের কাছে বসে পড়ে যান এক প্রকার। সেই মহিলা জোরে জোরে শ্বাস নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ক্ষমা করবেন সাহেব, আপনাদের মহলে লুকিয়ে প্রবেশ করেছি, কিন্তু আমার আশাটা ভীষণ জরুরি ছিল তাই। এই বলে উনি হু হু করে কেঁদে ওঠেন। উপস্থিত মেহনুর এহসান কিছুটা অপ্রস্তুত হয়ে যান। আর এমন পরিস্থিতিতে সবাই ভয় পাবে, তবু এহসান দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। মেহনুরকে উদ্দেশ্য করে বলে, মেহিনুর, ওনাকে ধরে সোফায় বসাও আর পানি দাও। অতঃপর ওই মহিলার দিকে তাকিয়ে বলে, মেহনুর আপনি কাঁদবেন না, যা বলার নিঃসংকোচে বলুন। তাড়াতাড়ি করে মহিলাকে ধরে সামনে সোফায় বসায় আর ওই মহিলার মাথায় হাত দিয়ে বলে, আপনি এভাবে কাঁদবেন না, আমি পানি নিয়ে আসছি, আপনি শান্ত হন। মেহনুর দ্রুত এগিয়ে গিয়ে মহিলার হাত ধরে আটকে দিল। কাপা কাপা কণ্ঠে বলল, আপনি কাঁদবেন না, পানি নিয়ে আসছি। না মা,
পানি লাগবে না, আপনি কষ্ট করবেন না। মহিলা ফ্যাকাশে মুখ দেখে এহসান একটু এগিয়ে এলো, শান্ত গলায় বলল, আপনি এত হতাশ হবেন না। এইভাবে ভেঙে না পড়ে বলুন আপনি কে, আর কি কারণে আমার দরবারে এভাবে হাজির হলেন? মহিলা একবার এহসানের দিকে তাকালেন, যেন কথা বলতে চেয়েও আটকে যাচ্ছে গলায়, গলা শুকিয়ে আসছে, তবুও কষ্ট করে বললেন, কাল গ্রামের পশ্চিম পাড়ায় পিছনে পাড়ায় যে মেয়ে আত্মহত্যা করেছে, আমিই তার মা। একটু পরে আর নিজেকে ধরে রাখতে পারলেন না, বুক ফেটে কান্না বেরিয়ে এলো তার। দু হাত দিয়ে মুখ ঢেকে হাউমা করে কাঁদতে লাগলেন। এহসান গভীর দৃষ্টি নিয়ে মহিলার দিকে তাকালো, শান্ত গলায় বলল, আপনি নিজেকে সামলান, দয়া করে একটু বুঝিয়ে বললে ভালো হতো। কাবা কাবা হাতে ওনার আঁচল দিয়ে মুখ ঢাকলেন, তারপর ফুপিয়ে ফুপিয়ে বললেন, আমার মেয়ে এমনি এমনি আত্মহত্যা করেনি ছোট তালুকদার সাহেব, ওর ইজ্জত হরণ করা হয়েছে। শেষ কথাটা বলে যেন সব শক্তি হারিয়ে ফেললেন, আর কিছু বলতে পারলেন না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। এই কথা শোনার পর এহসানের চোখ মুখ কঠিন হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল, কপালের রগ ফুলে উঠল রাগে। কি তার গ্রামে এসব হচ্ছে আর সে কিছুই জানে না? কঠিন গলায় বলল, আপনি সব খুলে বলুন। মহিলা কিছু বলতে পারলেন না, শুধু কাঁদতে লাগলেন। মেনুর ধীরে ধীরে ওনার মাথায় হাত বুলিয়ে দিল, সান্ত্বনার সুরে বলল, দেখুন মা, আপনি খুলে বলুন। আপনার কথা পুরো না শুনলে তো বোঝা যাবে না। আপনি বলুন, ধীর স্থির হয়ে বলুন। মেনুরের কণ্ঠে অদ্ভুত মায়া ছিল। মহিলা তার চোখের দিকে তাকালেন, চোখে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ল, কাপা কণ্ঠে বললেন, এই জানো মা, আমার মেয়েটা ওইভাবে মা বলে ডাকতো, কিন্তু এখন আর ডাকে না। কথা বলে আবারও বুক ফেটে কান্না শুরু করে দিলেন। মেনুর ধীরে ধীরে ওনার সামনে হাঁটু গেড়ে বসলো, নরম হাতে ওনার হাত ধরে নিজের মুঠোয় নিয়ে বলল, আপনি সব খুলে বলুন মা। এই বলে তিনি ডুকরে কেঁদে উঠলেন। এহসানের মগজ টকবক করতেই থাকে, কিন্তু তবু নিজেকে শান্ত রেখে বললেন, আপনি কি পুলিশের কাছে যাননি? মহিলা নিজের আঁচল মুখ গুজে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার মেয়েটা আধমরা হয়ে বাড়ি এসেছিল। বাড়ি এসে আমার বোকা মেয়েটা গোসল করে নিয়েছিল, আমাদের কাউকে কিচ্ছু বলেনি বাবা। আমার মেয়ে হয়তো এই জন্যই বলেনি, ভেবেছে আমি নিজেকে সামলাতে পারবো কিনা, কিন্তু একদিন পর অনেক কষ্টে আমরা ওর মুখ থেকে সব কথা জানতে পেরেছিলাম। যখন আমরা সব জানলাম তখনই সাথে সাথে পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু পুলিশ বলল এসব কেসের কোনো তদন্ত নেই, আর তাড়াতাড়ি আমাদের কেস ফেরত দিয়ে দিল। তারপর আবারও ডুকরে কেঁদে উঠে বললেন, তাই আমার মেয়েটা লজ্জায় দুঃখে ঘৃণায় নিজেকে সামলাতে না পেরে নিজের প্রাণটাই শেষ করে দিল। এখন আপনি কিছু করুন। আমি জানি এহসান তালুকদারের সমাধান দিতে পারেন আপনি। আমার অনেক কষ্টে ছিল মেয়েটা বাবা, ওর বাপ মরার পর আমি ওদের দুই বোনকে অনেক কষ্ট বড় করেছি বাবা, আর আজ আমার মেয়েটাই চলে গেল। আমি চাই আমার মেয়ে যেন তার প্রাপ্য বিচার পায়, তাই তোমায় এক মা ভিক্ষা চাচ্ছি বাবা, তুমি ধর্ষককে শাস্তি দাও। এহসান শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আপনি কি ওই কুত্তার বাচ্চাটাকে চিনেন? নিয়ে যেতে পারবেন আমায় ওর কাছে? মহিলা যেন নিজের সমস্ত জ্বালা ঘৃণা কষ্ট একসাথে উগড়ে দিলেন, দ্রুত মাথা নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পারবো। এহসান তখনই নিজের পাঞ্জাবের দুই পকেটে হাত ঢুকিয়ে মোবাইল খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। মনে পড়লো তাড়াহুড়ো মোবাইলটা ঘরে রেখে এসেছে। সে মেহিনুরের দিকে তাকিয়ে বলল, মেহিনুর, আমার মোবাইলটা নিয়ে আসো। অন্য সময় হলে হয়তো মেহিনুর গম্ভীর মুখে কিছু একটা বলতো বা এহসানের কথা তোয়াক্কা না করতো, কিন্তু আজ সে আর এক মুহূর্ত দেরি করলো না। দ্রুত ঘর থেকে মোবাইলটা এনে এহসানের হাতে দিল। এহসান মোবাইল হাতে নিয়ে দ্রুত কাউকে কল দিল। কয়েক সেকেন্ডের মধ্যে ওপাশ থেকে ফোন ধরার শব্দ হলো। এই জয়নাল, তাড়াতাড়ি গাড়ি বের করো, আমি বের হব। কথা বলে সে মোবাইল আবার নিজের পাঞ্জাবের পকেটে রেখে দিল। এরপর মহিলার দিকে তাকিয়ে বলল, এখন এই শুয়োরের বাচ্চাটাকে কোথায় পাবো সেটা আপনি জানেন? মহিলা চোখ মুছে কাপা কণ্ঠে বলেন, বাবা বাবা, এই সময় ওই শয়তানটা গ্রামের শেষ মাথার বাজারে বটগাছের নিচে বসে থাকে, স্কুল কলেজের মেয়েরা আসা যাওয়া দেখতে। এহসানের চোখে মুখে যেন আগুন জ্বলতে লাগলো। নিজের গায়ের চাদরটা ঠিক করতে করতে বলল, চলুন, আজই ওর শেষ দিন হবে ইনশাল্লাহ। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা, এক ভয়ঙ্কর প্রতিশোধের ঝলক ছিল।
এই বলে দ্রুত সে পা চালিয়ে বেরিয়ে গেল আর মহিলা তার ঠিক পেছনেই ছুটলেন। মেনু চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। এহসানের চোখে সে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছিল। আর যদি সে ওই ছেলেটাকে হাতে পায় তাহলে ওর যে নিকৃষ্ট মৃত্যু হবে তা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘশ্বাস ফেলে সে ট্রেতে রাখা চায়ের কাপ তুলে নিল। নিজের ভাবনার মধ্যে থেকে এহসানের এটো চায়ের কাপে এক চুমুক নিয়েই রান্নাঘরের দিকে পা বাড়ল, কিন্তু মনে পড়ে রইল এহসানের দিকে। কি করবে আল্লাহ জানে। এহসান গাড়ির সামনের সিটে বসে আছে, চোখে মুখে কঠিন রাগ ফুটে উঠেছে, তবু নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। জয়নাল নিঃশব্দে গাড়ি চালিয়ে যাচ্ছে। পেছনে বসা মহিলা চুপচাপ চোখ মুছছেন, মাঝে মাঝে ফুপিয়ে উঠছেন। একসময় গ্রামের শেষ মাথার বাজারের কাছাকাছি এসে পৌঁছালো তারা। বটগাছে কয়েক হাত দূরে জয়নাল গাড়ি থামিয়ে দিল, কারণ শিকার সামনেই। এহসান ধীর পায়ে নেমে চারপাশ দেখলো একবার, দেখে নিয়ে মহিলার দিকে তাকিয়ে বলল, নেমে আসুন আর দেখিয়ে দিন কোথায় আছে ওই কুত্তার বাচ্চা। মহিলা গাড়ি থেকে নামলেন, কিছু মুহূর্ত এদিক ওদিক তাকালেন, তারপর আঙুল উঁচিয়ে কাপা গলায় বললেন, ওই দেখো বাবা, ওই যেসব ওই কুকুরটা। এহসান তার দৃষ্টি অনুসরণ করলো। বটগাছের নিচে একটা বাইক বসে থাকা এক যুবক সিগারেট হাতে নিয়ে আয়েশ করে টান দিচ্ছে, চোখে মুখে খারাপ হাসির ঝিলিক। এহসান এক দৃষ্টিতে তাকিয়ে এলো। চোখের সামনে শুধু একটা দৃশ্য ভেসে উঠছে, লজ্জায় দুঃখে অপমানে আত্মহত্যা করা এক নিষ্পাপ মেয়ে আর তার মায়ের কান্না। সে ধীরে ধীরে নিজের চাদরটা টেনে অর্ধেক মুখ ঢেকে নিল, তারপর শান্ত গলায় মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি ওর সামনে যান, আমি আছি। মহিলা এহসানের চোখে ভয়ঙ্কর প্রতিশোধের ছায়া দেখলেন, কিন্তু আজ আর ভয় পেলেন না, বরং ভরসা পেলেন। সে ধীরে ধীরে হাঁটতে লাগলেন আর এহসান ঠিক তার পেছনেই। মহিলা থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন ছেলেটার সামনে। এক মুহূর্ত সে কিছু বুঝে উঠতে পারল না, তারপর তার ছেলে হাসি ছড়িয়ে বলল, কিরে বুড়ি, তোর মেয়েকে যেমন মজা করে খেয়ে উপরে পাঠিয়েছি, তোকে কি এবার পাঠাবো? তারপর সে এহসানের দিকে তাকিয়ে চোখ সরু করে বলল, হে মুখ ঢাকা, তুই কার সঙ্গে এসেছিস রে? তোর কোন বাপকে নিয়ে এসেছিস? আমি তোদের। ব্যাস, এরপর আর কিছু বলতে পারল না সে। বিদ্যুৎ গতিতে এহসানের ডান হাত উঠে এলো, তার সমস্ত শক্তি দিয়ে ছেলেটার বা গালে এমন এক থাপ্পড় কষালো যে দাঁতগুলো রক্তের সঙ্গে ছিটকে পড়ল। আকাশে বাতাসে যেন মুহূর্তের গর্জনে ছড়িয়ে পড়ল। ছেলেটা ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারলো না, একপাশে টলমল করে লুটিয়ে পড়লো মাটিতে, মুখ থেকে গলগল করে রক্ত ঝরছে। এহসান তখন ধীরে ধীরে তার চাদর সরিয়ে নিল, মুখে তীব্র রাগ ফুটে উঠল। ছেলেটির চোখ ছানা পড়া, এহসান তালুকদার। তার কণ্ঠে ভয়, আতঙ্ক আর মৃত্যুর ছায়া নেমে এলো। সে জানত তার কুকর্মের কথা এহসান শুনে ফেলেছে, তার আর মানে একটাই মৃত্যু। সে ছটফট করে উঠে বসে, কোনোভাবে পালানোর চেষ্টা করে, কিন্তু না, তা আর হয়ে ওঠে না। এহসান আগ্নেয়গিরির দৃষ্টিতে তেড়ে এসে তার বুক বরাবর একটা প্রচন্ড লাথি বসালো। ছেলেটা আবারও মাটিতে পড়ে গেল। এবার দম ফেলারও ক্ষমতা নেই। উগ, আর আর পাচ্ছি না। সে অসহায়ের মতো ছটফট করছে। এহসানের চোখে একটু দয়া নেই, বরং আগুনের শিখার মতো জ্বলছে সেইগুলো। তুই একটা জানোয়ার, নারীর সম্মান নষ্ট করেছিস, একটা নিষ্পাপ মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস। এই কথা বলি সে ঝাঁপিয়ে পড়ে ছেলেটার চুল মুচু করে ধরে টেনে তুলো। ছেলেটার চিৎকারে বাজারের বাতাস কাঁপিয়ে উঠল। এহসান তাকে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো আর পেছনে ফিরে মহিলার দিকে তাকিয়ে বলল, মা, আপনি গাড়িতে উঠুন আর প্রস্তুত হন নিজের মেয়ের খুনির ভয়ঙ্কর মৃত্যুর সাক্ষী হওয়ার জন্য। মহিলা কোনো কথা বলে না, চোখ বেয়ে অজর ধারা জল গড়িয়ে পড়ছে। তবে এই কান্না ব্যথার নয়, এই কান্না প্রতিশোধের। গাড়ির দরজা খুলে মহিলা উঠে বসলো, চোখের জল ফোটায় ফোটায় পড়ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। এহসানও উঠে বসে, তবে ওর এক হাতে শক্ত করে চেপে আছে সেই জানোয়ারের চোল। গাড়ি ছুটতে শুরু করলো। ছেলেটার শরীর পুরো রাস্তার সঙ্গে লুটিয়ে গেল, বুক মুখ হাত পা ঘষতে যেতে থাকলো মাটির সাথে। মাফ করে দিন, আমি ভুল করেছি, মাফ করে দিন প্লিজ। আমি আর কোনোদিন নারীর অসম্মান করব না, আল্লাহর দোহাই মাফ করে দিন। ছেলেটা একটার পর একটা চিৎকার করছে, গলা আর্তনাদ, কিন্তু এহসানের কানে সেই শব্দ পৌঁছায় না। তার চোখ বরফ শীতল কঠিন, হাতের মুষ্টি আরো শক্ত হলো চুলের গোছার উপর। রাস্তার ছোট্ট ছোট্ট পাথর
কাকড় ছেলেটার বুকে মাংস ঢুকে যাচ্ছে, মুখ থেতলে যাচ্ছে। গ্রামের মানুষ রাস্তার দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। তারা জানে এহসান তালুকদার দোষ ছাড়া কাউকে শাস্তি দেয় না। তালুকদার বাড়ির বিশাল লোহার গেট খুলে গেল। গাড়ি ঢুকতেই সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে দেওয়া হলো। ছেলেটা তখন প্রায় আধমরা, শরীরের প্রতিটি হাড় বোধহয় চূর্ণ হয়ে গেছে, মুখ থুতনি থেতলে গেছে, বুকের মাংস কেটে রক্ত গল গল করে পড়ছে। তবুও সে নিস্তব্ধ হয়ে যায়নি, এখনো ফিসফিস করে বলছে, মাফ করে দিন, ছেড়ে দিন আমায়, মারবেন না দয়া করুন। বাড়ির সদর দরজার সামনে সব মহিলারা দাঁড়িয়ে, ওদের চোখেও আতঙ্ক। সবাই জানে এহসান তালুকদার বিচার করবে, তবে কেমন বিচার? এই একটাই প্রশ্ন মনে, তবে তারা শুধু প্রার্থনা করছে, হে আল্লাহ, যেন এহসান ওকে বেশি শাস্তি না দিয়ে সহজে মেরে ফেলে। কিন্তু মেহনুরের মনে সেই চাও নেই। সে চায় এহসান তাকে ভয়ঙ্কর শাস্তি দিক, একটা সহজ মৃত্যু না, একটা ভয়ঙ্কর মৃত্যু, একটা ধর্ষকের একমাত্র বিচার। এহসান গাড়ি থেকে নেমে সজোরে লাথি মেরে ছেলেটাকে মাটিতে ফেলে দেয়। ছেলেটি টুপ করে পড়ে যায়, যন্ত্রণায় কুকড়ে উঠে। এহসান তখন চোখ রাঙিয়ে জয়নালকে উদ্দেশ্য করে বলে, আমার হাতে দে। সঙ্গে সঙ্গে জয়নাল গাড়ি থেকে একটি চকচকে নতুন বাঁধানো কুড়োল বের করে এহসানের হাতে তুলে দেয়। তাজা ধাতব ফলার তীব্র ঝলকারিতে মুহূর্তে কুড়ালের ধার বোঝা যায়। এহসান কুড়ালটি হাতে নিয়ে একবার তাকায় ফলার দিকে, তারপর শক্ত করে তার মুঠোয় চেপে ধরে। এরপর ধীরে ধীরে এগিয়ে আসে মাটিতে আধমরা অবস্থায় পড়ে থাকা ছেলেটির দিকে। এহসানের হাতে কুড়োল দেখে ছেলেটির গলা দিয়ে আতঙ্কে ফেটে আসে এক করুণ আর্তনাদ। ছেড়ে দিন আমায়, মারবেন না দয়া করুন। এহসান দাঁতে তৎ চেপে গর্জন করে উঠছে, নারীরা হয় মায়ের জাত, নারীরা হয় মমতাময়ী, তাদের সম্মান দিতে হয়, তাদের ভালোবাসতে হয়, তারা আল্লাহর এক অশেষ রহমত। একটু থেমে আরো গভীর ক্ষোভ নিয়ে বলে, আর তুই কি করেছিস? এক নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে অন্য এক নিষ্পাপ নারীর সম্মান হানি করেছিস, তাকে মেরে ফেলেছিস। তোর বাঁচার কোনো অধিকার নেই এই দুনিয়ায়। তুই একটা ধর্ষক, আর ধর্ষকের একটাই প্রাপ্য, সেটা হলো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মরণ। আর তাই তুই মরবি, আমার হাতে মরবি। তোদের জন্য আমার মা বোন আজও স্বাধীন নয়। তুই মরবি আমার হাতে, তুই মরবি। এই বলে এহসান কুড়োলটি তুলে নেয় এবং পরক্ষণে সজোরে আঘাত করে ছেলেটির পুরুষাঙ্গ বরাবর। মুহূর্তেই ছেলেটির মুখ থেকে বীভৎস আর্তনাদ বেরিয়ে আসে। এক ভয়াবহ রক্তাক্ত মৃত্যুতে সে ছটফট করতে করতে প্রাণ হারায়। কিন্তু তাতেও এহসান থামে না, তার চোখে প্রতিশোধের আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠে। সেই ছেলেটির নিথর লাশের দুই হাত এক করে কেটে ফেলে, তারপর গলার মধ্যে তার বুকে পেঁচে একের পর এক কোপ দিতেই থাকে। চারপাশে রক্ত ছড়িয়ে পড়ে, মাটির রং লাল হয়ে যায়, কিন্তু এতে এহসানে কিছু যায় আসে না। সে তার ক্ষোভ মেটাতে ব্যস্ত। তার একটাই কথা, ধর্ষকের কোনো স্থান নেই দুনিয়ায়। এক সময় ধারাবাহিক আঘাতে ছেলেটির শরীরের মাংস ছিঁড়ে কলিজা বেরিয়ে আসে। স্পষ্ট দেখা যায় সেই দুঃখ করতে থাকা কালচে লাল কলিজা। এহসান গভীর দৃষ্টিতে সেই কলিজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিঃশ্বাস ফেলতে ফেলতে হাতে থাকা কুড়ালটি ফেলে দেয়। ধীরে ধীরে হাত বাড়িয়ে ছেলেটির কলিজা খাটা ছিঁড়ে টেনে বের করে আনে, নিজের হাতে তুলে নেয়। এক মুহূর্তে সে নিথর হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর সেই কলিজাটি মুঠোর মধ্যে নিয়ে এগিয়ে যায় মহিলাটির দিকে, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে চলেছেন। তিনি সেই মা, যা নিষ্পাপ মেয়েটা এই দুশ্চরিত্র জানোয়ার লালসার শিকার হয়েছিল। উনি এতটা ভয়ঙ্কর মৃত্যু দেখে, এতটা নির্মম শাস্তি দেখে আনন্দে কেঁদে ফেলেছেন। এমন শাস্তি দেখে যেন ওনার ভেতরে দহন কিছুটা প্রশমিত হয়েছে। এহসান মহিলার সামনে এসে সেই রক্তমাখা কলিজা উঁচিয়ে ধরে বলে, মা দেখুন, তৃপ্তি নিয়ে দেখুন আপনার মেয়ের খুনির কলিজা। দেখুন মা, আমি আমার এক বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। দেখুন মা, এই কলিজা ভালো করে দেখুন, নিজের মনকে শান্তি দিন। মহিলা কথা বলতে পারেন না, কান্নায় ভেঙে পড়েন। এহসানের পায়ের উপর পড়ে যান। এহসান বিস্মিত হয়ে সে দ্রুত কলিজাটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়েন ওনার সামনে। তখনই উনি থরথর করে কাঁপতে কাঁপতে বলে ওঠেন, তোমায় সালাম বাবা, তুমি যা করেছো তা আমার আপন ছেলেও করতো না। তুমি সত্যিকারের পুরুষ, তুমি এক সিংহ, তুমি ন্যায়ের সিংহ। ধন্য তোমার জননী, ধন্য যে ওনার গর্ভে তোমার মতো সিংহের জন্ম হয়েছে। আমি কৃতজ্ঞ বাবা, কৃতজ্ঞ, কিন্তু কিভাবে প্রকাশ করবো খুঁজে পাচ্ছি না।
এহসান গভীর দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীর গলায় বলে, পৃথিবীতে একজন নারী বাদে আমি সব নারীকে নিজের মা বোন মনে করি। একটু থেমে বলে, তাই সেক্ষেত্রে আপনিও আমার মা আর আপনার মেয়ে আমার বোন। আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, এতে আপনি আমার প্রতি কেন কৃতজ্ঞ থাকবেন? বরং আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি আমার বোনের খুনিকে আমার সামনে এনে দাঁড় করিয়েছেন। এই কথা শুনে সেই মা আবারও কেঁদে ওঠেন। ঘৃণায়, আনন্দ, বেদনায় সব অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যায়। এহসান দৃঢ় গলায় বলে, যে পুলিশ আপনাদের কেস নেয়নি তার নামটা বলে যান শুধু। মা, দেখবেন কি অবস্থা করি আমি ওইদের। মহিলা নিজের চোখ বুজে সোজা তাকিয়ে বললেন, ওনার নাম হামিন আহমেদ বাবা, তুমি ওরে ছাড়িও না। এহসান গম্ভীর শ্বাস নিল, যেন নিজের ভেতরকার আগুনকে আরো প্রশমিত করছে প্রতিশোধের প্রতিজ্ঞায়। তারপর কঠিন কণ্ঠে বলল, চিন্তা করবেন না, ওরে ওই দুনিয়ায় আমি আর টিকতে দিব না ইনশাআল্লাহ। আপনি বাড়ি যান আর আপনার ছোট মেয়েকে আমার আরেক বোনকে বলুন নিশ্চিন্তে থাকতে। আজকের পর থেকে এই গ্রামে এমন কোনো জঘন্য কাজ হবে না ইনশাআল্লাহ। এই বলে এহসান উঠে দাঁড়ালো। চারপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা নিজের লোকেদের দিকে তাকালো এক নজর রাগ নিয়ে, যারা ভয় আর অপরাধ বোধে কুকড়ে গেছে। কঠোর দৃষ্টিতে সবাইকে এক পলক দেখে নিয়ে সে গর্জে উঠে বলল, তোমাদেরকে আমি বাল ফালাইতে রাখছি? নিজের আওতায় যে একটা মেয়ে এই গ্রামে ধর্ষিত হলো আর তোমরা কিছুই জানতে পারলে না? একদিন বলেছিলাম না, যদি কোনো বখাটে ছেলেকে গ্রামে দেখো তবে হাত পা ভেঙে দেবে। আজ তোমাদের কারণেই এই দিনটা দেখতে হচ্ছে। ফের থেমে নিজেকে সামলে বলে, এরপর থেকে দিনে 4 জন, রাতে 4 জন, সবাই মিলে পুরো গ্রাম পাহারা দেবে, যেন আমার কোনো মা বোনের ইজ্জত আর কখনো হরণ না হয়। মনে থাকবে? সব একসাথে মাথা নিচু করে সম্মতির ইঙ্গিত দিল। এহসান এইবার গেটের দিকে এগিয়ে গেল, কারণ তাদের বাড়ির সামনে মাঠের মধ্যে সেখানে অপেক্ষা করছে গ্রামের বহু মানুষ। রক্তমাখা শরীরে এহসান যখন গেট পেরিয়ে সামনে গিয়ে দাঁড়ালো, তখন সবাই পথ ছেড়ে দিল, যেন সে এক যুদ্ধ জয়ী যোদ্ধা। তার পেছনে তার লোকজন আর সেই অসহায় মা, যিনি এবার বিজয়ের হাসি নিয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। এহসান রক্তমাখা শরীরে ধীরে ধীরে মাঠের মাঝখানে গিয়ে দাঁড়ায়। মুহূর্তেই পুরো গ্রামের মানুষ ভয় আর বিস্ময় একপাশে সরে গিয়ে গোল হয়ে দাঁড়ায়। সবার চোখে আতঙ্ক, কৌতূহল আর এক ধরনের সম্মান। রক্তের দাগ ভেজা জামার দিকে একবার তাকে এহসান মুখ তুলে চাইল। গভীর তীক্ষ্ণ দৃষ্টিতে সে গ্রামবাসীদের দিকে তাকিয়ে বলল, এটা কোনো ভালো মানুষের রক্ত নয়, এটা এক জানোয়ারের রক্ত, এক ধর্ষকের রক্ত। তার কণ্ঠের কঠোরতায় বাতাস কাঁপলো, পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর গ্রামবাসীদের নিজেদের মধ্যে ফিসফিস হতে শুরু করলো, ও এর জন্য মেরেছে? হ্যাঁ, ভালো করেছো। এখন মা বোনেরা অন্তত নিরাপদ থাকবে। এহসান এবার গর্জে উঠল, তার কণ্ঠে দৃঢ় প্রতিজ্ঞার গলায় বলে, খবরদার, এরপর থেকে যদি দেখি এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে কেউ আমার কোনো মা বোনের অসম্মান করছে, তাহলে এক খোদার কসম আমি এহসান তার কলিজা টেনে ছিঁড়ে আনতেও দুবার ভাববো না। তাই গ্রামের যুবক ভাইরা সাবধান। এরপর একটু থেমে আবার বলল, আর শোনো, যদি এই গ্রামে কখনো কোনো মেয়ে বিপদে পড়ে, কেউ তাকে উত্ত্যক্ত করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো। একা না পারলে অন্যদের ডাকো। আর যদি কারো সাহস না থাকে তাহলে সরাসরি আমার কাছে আসবে। তালুকদার বাড়ির দরজা সবসময় খোলা আছে তোমাদের জন্য। আজকের পর থেকে এই গ্রামে নারীর অসম্মান যেন আর কখনো না হয়। সে হাত উঁচিয়ে বলল, নারীরা আল্লাহর রহমত, তাদের সম্মান দিতে না পারলে মানুষ হওয়া বৃথা, তাই সম্মান দিতে শিখো নারীকে। এবার পুরো গ্রাম যেন একসঙ্গে গর্জে উঠল, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আজ থেকে এই গ্রামে কখনোই নারীর অসম্মান হতে দিব না। এহসান এবার বলল, আমার যুবক ভাইয়েরা, আমাদের বোনদের রক্ষা করা আমাদের দায়িত্ব, তাই চোখ কান সজাগ রাখো। অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়ো। গ্রামের যুবকরা একসঙ্গে চিৎকার করে উঠল, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এহসান নিজের চাদর ঠিক করে যখন বাড়ির দিকে পা বাড়ায়, তখনই ভিড়ের মাঝ থেকে একটি মেয়ে এগিয়ে আসে। কলেজের পোশাকে মেয়েটি গলায় গভীর যন্ত্রণা নিয়ে বলে, আপনি আমার বিচার করবেন? তাদের কণ্ঠের দৃঢ়তা এহসান থমকে দাঁড়ায়, সাথে সাথে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। এহসান ধীরে ধীরে পিছিয়ে ফিরে মেয়েটির দিকে তাকায়, গভীর দৃষ্টিতে তার দিকে চেয়ে বলে, কি বিচার বোন, বলো তুমি? মেয়েটি মাঠের চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়, আশেপাশে
চারপাশে হাজারো চোখ তার দিকে তাকে, কিন্তু আছে ভয় পাবে না, আছে বাঁচবে অথবা মরে যাবে, কিন্তু আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে হাত তোলে, সাদাত আঙ্গুল ইশারা করে এক যুবকের দিকে। তারপর এক মুহূর্ত চুপ থেকে হঠাৎই ডুকরে কেঁদে ওঠে, কাপা কাপা গলায় বলে, এই আমার চাচাতো ভাই শিহাব। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি চাচার বাড়িতে থাকি, আর প্রতি রাতে এই নরপশু আমার ঘরে এসে আমাকে ধর্ষণ করে। শুধু সেই নয়, নিজের বন্ধুদেরও নিয়ে আসে, আমার শরীর বিক্রি করে টাকা কামায়। আমার চাচা কিন্তু জানেন না, কিন্তু আমার চাচি, উনি তো নিজেই লোক এনে আমাকে ব্যবসার পণ্য বানিয়েছেন। মেয়েটির কণ্ঠস্বর পাথরের মতো শক্ত, চোখে জল নেই, কারণ সে এতদিন কান্নার শক্তিও হারিয়ে ফেলেছে। তারপর সে চিৎকার করে হচ্ছে, আপনি এর বিচার করবেন। আমি এ আশায় এত বড় সত্যিটা বললাম, যাতে আপনি এদের ভয়ঙ্কর মৃত্যু দেন। আপনি মারবেন এদের? গ্রামের লোকেরা স্তব্ধ, কেউ কল্পনাও করতে পারেনি এত বড় সত্যি এতদিন গোপন ছিল। একদিকে মেয়েটি যখন শিহাবের দিকে হাত তোলে, তখনই ছেলেটি দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু তার সে সুযোগ হয়ে ওঠে না। মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে, তাকে ধরে ফেলে, আর তার চিৎকার শোনা যায়, কিন্তু কেউ করুণার দৃষ্টি দেয় না। তার চাচিকেও টেনে বের করে আনা হয়। এসান এবার কঠিন গলায় বলে, তুমি বিচার পাবে বোন, কঠিন বিচার, এমন বিচার যা দেখে অন্যরা কেঁপে উঠবে। তারপর গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে, এই নোংরা মহিলাকে অর্ধেক গলা পর্যন্ত মাটিতে পুঁতে দাও। তারপর মহিলারা শুধু তোমরাই আমার নির্যাতিত বোন সহ পাথর নিক্ষেপ করে তার জীবন শেষ করবে। এরপর শিহাবের দিকে তাকিয়ে বলে, আর পুরুষেরা এটাকেও মাটিতে পুঁতে ফেলো। তারপর যতক্ষণ না সে মরে ততক্ষণ পাথর মারো। এরপর লাশ বাজারের বড় গাছের সাথে ঝুলিয়ে দিও, যাতে আগামী 100 বছর এই গ্রামে আর কেউ এমন কাজ করার সাহস না পায়। তোমরা আছো বলে আমি আর এর বিচার নিজ হাতে নিলাম না। গ্রামের বুক কাঁপিয়ে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল উত্তেজিত জনতার। আগে ফেটে পড়া চোখ, কণ্ঠের তীব্র ধ্বনি তাদের থামানোর ক্ষমতার কারণে এহসানের কথায় নয়, এটাই এই গ্রামের অলঙ্ঘনীয় নিয়ম। কোনো পুরুষ যদি কোনো নারীকে অসম্মান করে, তবে তার জন্য শাস্তি মৃত্যু। বড়দের কণ্ঠে এই কথার উচ্চারণ মানেই চূড়ান্ত আদেশ। বিচার চলতে দেরি হয় না। উন্মুক্ত জনতা ফাঁসির দড়ি গাছের ডালে ঝুলিয়েই দেয়। বাতাস ভারী হয়ে উঠে আতঙ্কে, পাখিরা যেন আর ডাকে না। আর যদি কোনো নারী পরকে লিপ্ত হয়, তবে অর্ধেক মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ। এ এক ভয়ঙ্কর শাস্তি। পাষাণ হৃদয়ের মানুষরা পাথর হাতে নিলে রক্তহীন হয়ে আসে, কিন্তু এই নিয়ম ভাঙার সাহস কার? আজও সেই নিষ্ঠুর বিচারের আয়োজন করা হয়েছে। ছেলে ও তার মা দুজনকে পাশাপাশি মাটিতে পুঁতে ফেলা হয়েছে। শুধু মাথা দুটো বেরিয়ে আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে কোনো মায়া নেই, শুধু কঠিন শাসনের প্রতিচ্ছবি। এহসান তাদের সামনে একটি চেয়ারে বসে, তার পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়ে যার জীবন এতদিন নরকের আগুনে পুড়েছে। ওদের সামনে রাখা হয় পাথর, বড় ছোট শক্ত কঙ্কর। এহসান মেয়েটির দিকে পাথর এগিয়ে দিয়ে বলে, নাও তুমি শুরু করো। মেয়েটি কাঁপা কাঁপা হাতে একটি পাথর তুলে নেয়। প্রথম পাথরটি তার হাত থেকে একটু ধীরে পড়ে, কিন্তু এরপর আর থামে না। সে পাগলের মতন একের পর এক পাথর ছুটতে থাকে। তার রাগ, তার ঘৃণা, তার সমস্ত যন্ত্রণা সে উগড়ে দেয় পাথরের আঘাতে। গ্রামের মহিলারা যোগ দেয়, তারা পাথর ছুঁড়ে মাটির নিচে থাকা সেই নারীকে শাস্তি দেয়। এদিকে গ্রামের পুরুষেরা শিহাবকে পাথরের আঘাতে থেতলে দেয়। ওরা চিৎকার করতে থাকে, কিন্তু আমাদের ভুল হয়েছে, মাফ করে দিন। এহসান বজ্রকণ্ঠে ঘুরছে ওঠে, নারীর অসম্মান যে করবে তার একটাই প্রাপ্য, যা হলো এমন ভয়ঙ্কর মৃত্যু। তোদের আরো কঠিন শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু তাও তোদের দয়া করা হলো। তারপর মেয়েটির দিকে তাকিয়ে বলে, বোন, তুমি নিজের ক্ষোভ মেটাও, যত ইচ্ছে মারো, এ তোমার প্রতিশোধ। এহসান আর দাঁড়ায় না, সে ধীর পায়ে তালুকদার বাড়ির দিকে হাঁটতে থাকে। তার পেছনে তখনও পাথর পড়ার শব্দ, আর মাঝে মাঝে শোনা যায় এক ঝাঁক নারীর তৃপ্তির হাসি। শিহাব ও তার মা শেষবারের মতো চিৎকার করে ওঠে। তারপর সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। সদর দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে সবাই দেখছিল বাড়ির মহিলারা, কিন্তু কেউই খুব বেশি কষ্ট পায়নি, বরং তাদের চোখে ছিল এক ধরনের
প্রশান্তি। আজ এক পাপের অবসান হয়েছে। মেনুরা এতক্ষণ চুপচাপই দেখছিল, কিন্তু যখন এহসান গেটের বাইরে চলে যায় তখনই সে ধীর পায় উপরে উঠে আসে। আজ এহসানকে খুন করতে দেখে তার একটু ভয় লাগেনি, একটু কষ্ট হয়নি, কারণ সে ছিল একজন ধর্ষক, আর ধর্ষকের একটাই শাস্তি, ভয়ঙ্কর মৃত্যু। মেনু দ্রুত আলমারি খুলে এহসানের জন্য একটি লুঙ্গি, তাওয়াল আর মেসওয়াক বের করে। দীর্ঘশ্বাস ফেলে হাতের কাপড়গুলো একবার দেখে নেয়, তারপর ধীর পায়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে মাদ্রাসা থেকে ফিরে বাচ্চারা এখন নাস্তার জন্য টেবিলে বসেছে। মেনুর একটু এগিয়ে যেতে সবাই একসঙ্গে সালাম দেয়। আসসালামু আলাইকুম ছোট আম্মা। সে মৃদু এসে জবাব দেয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? সবাই একসঙ্গে বলে আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন? মেনুর মুচকি হেসে বলে আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তারপর নিজের হাতে থাকা লুঙ্গি আর তাওয়ালের দিকে একবার তাকিয়ে বাচ্চাদের উদ্দেশ্যেই বলে, আচ্ছা এগুলো কেউ একটু কষ্ট করে পুকুর ঘাটে রেখে আসবে? ইমরান কৌতূহলী নিয়ে বলে, কেন ছোট আম্মা? মেনুর কিছুটা বিব্রত হয়ে পড়ে। এখানে আমিনা বেগমও আছেন। সে চুপ করে গেলে আমিনা বেগম নিজেই বলে উঠছে, হ্যাঁ হ্যাঁ বলো তো কেন? মেনুর লজ্জা গিলে নেয়, এরপর শান্ত কণ্ঠে বলে, তোমার ছোট আব্বা এখন গোসল করবেন, এর জন্য এগুলো রেখে আসো, নয়তো পরে এসে তাড়া দেবেন এগুলো দেওয়ার জন্য। এলিজার সাথে সাথেই বলে, ও আচ্ছা তাহলে দাও আমি রেখে আসছি। মেনুর কাপড়গুলো এলিজার হাতে তুলে দেয়। এলিজা এগুলো নিয়ে পুকুর পাড়ের ঘাটের দিকে হাঁটতে শুরু করে। পুকুর ঘাটে পৌঁছে সে জয়নালকে দেখে বলে, জয়নাল চাচ্চু, ছোট আব্বার গোছলের সব কিছু আমি পুকুর ঘাটে রেখে এসেছি, ছোট আম্মা পাঠিয়েছেন। জয়নাল মাথা নাড়িয়ে বলে, আচ্ছা আম্মা, আমি জানিয়ে দেব। এলিজা বাড়ির ভেতর ফিরে যায়। এদিকে এহসান ধীরে ধীরে গেটের দিকে প্রবেশ করে। চোখ পড়তেই দেখে জয়নাল মাটির ঘাস থেকে রক্ত পরিষ্কার করছে। এত করে লাশ নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। এহসান আদেশি কণ্ঠে বলে, জয়নাল এদিকে আয়, এটা অন্য কেউ করে নেবে। জয়নাল হাতের ব্রাশ অন্য একজনের হাতে দিয়ে এহসানের দিকে এগিয়ে আসে আর বলে, জি ভাইজান বলুন। এহসান একটু থেমে বলে, হাসিব রে ফোন দিয়েছিস? জয়নাল মাথা নাড়িয়ে বলে, এহসান, ও ভাইজান, হাসিফ রফিক রে মাইরা তার কলিজা ছিঁড়া লাশ এক জঙ্গলে জ্বালাই দিছে। মৃদু হেসে বলে, যাক শান্তি পেলাম। তুই এক কাজ কর, তৈরি হ, আজ অফিসে সুইডেন থেকে কয়েকজন আসবে, তাদের সাথে বোর্ড মিটিং আছে, তো আমি আর তুই গিয়ে মিটিংটা সেরে আসি। আচ্ছা ভাইজান। এহসান তখন গম্ভীর গলায় বলে, বাইরে থেকে কাউকে ডেকে বল আমায় গোসলের কাপড় দিতে, পুকুরে ডুবিয়ে এই হারাম রক্ত পরিষ্কার করতে হবে। জয়নাল তখন উচ্ছ্বাস নিয়ে বলে, ভাইজান, আপনের কাপড় তো পুকুর পাড়ে আপনের বেগম পাঠাইছে। এহসান ফিকুচকে বলে, আমার বেগম পাঠিয়েছে? জি ভাইজান, এলিজা আম্মাই আমারে কইছে। এহসান ফিকুচকে বলে। এহসান মৃদু হাসে, ধীরে ধীরে সামনে হাঁটতে থাকে। তার মনে একটা তৃপ্তির অনুভূতি কাজ করে। তার বেগম তার কথাটা অন্তত একবার হলো ভাবলো, এটাই অনেক। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এদিকে মেনুর বাচ্চাদের নাস্তা করিয়ে উপরে ঘরে চলে আসে, উদ্দেশ্য সবকিছু গুছিয়ে ফেলা। আজকে সকাল ছিল রক্তাক্ত, কিন্তু তারপরেও এক ধরনের প্রশান্তি ছড়িয়ে আছে বাতাসে। বাড়ির উঠোনে রক্তের শেষ চিহ্নটাও মুছে ফেলা হবে। তারপর শুরু হবে আরেকটি দিন, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আর অপরাধীদের জন্য কোনো করুণা নেই। মেনুর ঘরে ঢুকে দ্রুত ঘর গুছাতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই দরজা ঠেলে এহসান ভেতরে প্রবেশ করে, কিন্তু মেনুর তার টের পায় না, কারণ এহসান সোফার কক্ষে দাঁড়িয়ে আর মেনুর ব্যস্ত বিছানার চাদর ঠিক করতে। পরিপাটি চাদর গোছাতে গোছাতে হঠাৎই মেনুর অনুভব করে কেউ একজন ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। সে টের পেলেও মুখ তোলে না, কারণ সে জানে তার চোখ খুব বেশি বেপরোয়া। যদি একবার এহসানের দিকে তাকায় তো সেই চোখ ফেরাতেই পারবে না। তাই নিজের মনকে বোঝায় সে কিচ্ছু টের পায়নি, শুধু ব্যস্ততার অজুহাতে চোখ নামে চুপচাপ কাজ করতে থাকে। কিন্তু এহসানকে এত সহজে তাকে ছেড়ে দেবে? পর্দা সরিয়ে এসে ধীরে ধীরে এগিয়ে আসে। কাঁধে ঝুলে থাকা সাদা তোয়ালে থেকে এখনো ফুটো ফোটা পানি পড়ছে। পরনের স্বাভাবিক লুঙ্গি, চুলের ভেজা ভাঁজগুলো থেকে সৌরভ ছড়িয়ে রয়েছে। একদম মেনুর পাশে দাঁড়িয়ে এহসান নিজের চুল মুছতে থাকে, আর সেই চুলের ভেজা পানি এসে
পড়তে থাকে মেহনুরের কাঁধে। এহসানের শরীর থেকে ভেসে আসা সুগন্ধ এক প্রকার তীব্র ধাক্কায় দেয় মেহনুরের মনে। তার হৃৎপিণ্ড দ্রুত লাফিয়ে উঠছে। হাতের কাজও কে জানি এলোমেলো হয়ে যেতে যায়। হাতের কাজও কেন জানি এলোমেলো হয়ে যেতে চায়। পানি পড়ার অনুভূতিতে চমকে উঠছে। বিরক্তি নিয়ে মেহনুর মুখ তুলে বলে, কি সমস্যা আপনার? এমন করছেন কেন? এহসান ম্লান হেসে নিজের কাঁধে তোয়ালিটা বিছানায় ছুঁড়ে দেয়। অতঃপর কোনো অপূর্ব সতর্কতা ছাড়ে হাত বাড়িয়ে মেনুরের কোমর জাপড়ে ধরে নিজের বুকের সাথে শক্ত করে টেনে নেয়। মেনুর হতভম্ব হয়ে যায়। সাধারণ এই মুহূর্তে তার প্রচন্ড রাগ ঘৃণা হওয়ার কথা, কিন্তু কেন রাগ হচ্ছে না, বরং এক ধরনের অদ্ভুত অনুভূতি মনের গহীনে ঢেউ তুলছে নিজ মনে। লজ্জায় শরীর কাঁপতে থাকে। মনে হয় যেন এই লজ্জায় সে মাটির সাথে মিশে যাবে। এহসান মেনুরের চোখে গভীরে চেয়ে বলে, সমস্যার কথা আর কি বা বলবো জান, প্রথম সমস্যাটাই তো তুমি। মেনুর বিস্ময় তাকিয়ে বলে, আমি কি করি? এহসান এক হাত দিয়ে মেনুরের মাথার ওড়না আলতো করে সরাতে সরাতে ফিসফিস করে বলে, হ্যাঁ তুমি, কারণ আমি এহসান সব সামলাতে পারি। কিন্তু বিশ্বাস করো বেগম, তোমায় দেখার তৃষ্ণা না পারি আমি মেটাতে, আর না পারি সামলাতে। মেনুর দ্রুত এহসানের হাত চাপড়ে ধরে। ওড়না সরাচ্ছেন কেন? এহসান মৃদু হেসে তার হাত সরিয়ে দিয়ে ওড়নাটা সরিয়ে ফেলে। এরপর মৃদু স্বরে বলে, তোমার চুলে মুখ ডুবিয়ে দিব বলে। এই বলে বিদ্যুৎ গতিতে মেনুরের খোপা খুলে দেয়। মুহূর্তে ঘন দ্বিগল কালো চুল মেনুরের পিঠ ছড়িয়ে পড়ে। এহসান তার বাহুতে মেনুরকে শক্ত করে ধরে পেছনে ফিরিয়ে নেয়। আর নিজে পেছন থেকে জড়িয়ে ধরে তার গালে নিজের থুতনি রাখে। মেনুর পুরো শরীর কেঁপে উঠছে। মনে হচ্ছে তার প্রাণটা বুঝে বেরিয়ে যাবে। এহসান সেই কাঁপুনি টের পেয়ে মুচকি হেসে ফিসফিসিয়ে বলে, জান, তুমি যদি এভাবে আমার এতটুকু স্পর্শে কাঁপতে থাকো, তাহলে আমি বাচ্চার বাপ হব কবে? মেনুরের লজ্জায় শ্বাস বন্ধ হয়ে আসতে চায়। সে জোরে জোরে শ্বাসটা নিজেকে সামলাতে চেষ্টা করে। তার অস্পষ্ট কণ্ঠে বলে, ছাড়ুন অসভ্য, ছাড়ুন বলছি। এহসান মেনুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হেসে বলে, বউয়ের সাথে অসভ্যতা না করে কি পাড়ার লোকের সাথে করব আমি অসভ্যতা? আমি আমার বোকা নারী? মেনুর এহসানের নিজের কোমরে পেঁচিয়ে শক্ত করে বাঁধা দুই হাত খামচে ধরে বলে, ছাড়ুন বলছি। কিন্তু এরপর আর কিছুই বলার সুযোগ সে পায় না, কারণ পরম মুহূর্তে এহসান নিজের উষ্ণ ঠোঁট ডুবিয়ে দেয় মেনুরের ঘাড়ে। মেনুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে যাচ্ছে। এহসানের খোঁচা খোঁচা দাড়ি তার ঘাড়ে বিঁধে তীক্ষ্ণ সূচের মতন। এহসান ধীরে ধীরে মুখ তুলে নিয়ে মেনুরের চুলের মধ্যে মুখ গুজে দেয়। গভীর নিঃশ্বাস নেয়, যেন চুলের সুগন্ধ তার সমস্ত অস্তিত্বকে ছড়িয়ে দিতে চায়। তারপর মৃদু তীব্র আবেগ মেশানো গলায় ফিসফিসিয়ে বলে, তোমার এই চুলের ঘ্রাণ পাগল করে দেয় আমায়। তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে তোমার প্রতি থাকা আমার ভালোবাসার অনুভূতি। মেনুর পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। কিছু বলতেও পারছে না, নড়াচড়াও করতে পারছে না, যেন সময় থেমে গেছে। এহসান নিজের মুখ মেনুরের গলার দিকে এগিয়ে নিয়ে আসে আর মেনুরের গাল আর গলায় নিজের নাক ঠেকিয়ে নেয়। এতে মেনুর বিদ্যুতে আঘাত পাওয়ার মতো কেঁপে উঠছে। এহসান মেনুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভীষণ ভালোবাসি তোমায় আমি, ভীষণ, আমার স্নিগ্ধ ফুল, ভীষণ ভালোবাসি। মেনুর মুখ খুলে তবে তাচ্ছিলের সাথে বলে, জোর করে যা ভালোবাসা তা বেশি নিন। এই দুদিনের দুনিয়ায় আখিরাত তো আর পাবেন না আমায় জোর করে নিজের করে রেখে দিতে। এহসান মৃদু হেসে নিজেকে সামলিয়ে বলে, ওহে আমার বোকা নারী, তোমায় আমি দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই, চিরন্তন নয়। তোমায় আমি নিজের করে চিরস্থায়ী চাই। মেনুর তাচ্ছিল করে বলে, দুনিয়ায় নিজের জোর খাটিয়ে পেয়ে গেছেন আমায়, কিন্তু আখিরাতে তো আর জোর খাটাতে পারবেন না এহসান তালুকদার। এহসান তার গলা থেকে মুখ সরিয়ে নিজের মুখ মেনুরের ঘাড়ে বুঝে দিয়ে বলে, তোমায় আমি দুনিয়ায় নিজের জোর খাটিয়ে নয়, আল্লাহর কাছে ভিক্ষে চেয়ে নিয়েছি। জোর একমাত্র আল্লাহর কাছে আছে, আর কারো নয়। আল্লাহ আমার প্রতি দয়া করেছেন বলেই আমি এহসান তোমায় নিজের করে পেয়েছি। তাই আখিরাতেও না হয় আমি আমার মাবুদের কাছে। মেনুর স্তব্ধ হয়ে যায়, কিছু বলতে পারে না। এমন কথার উত্তর আর কি বা দিবে। এহসান তাকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারপর নিজের ঠোঁট মেনুরের কপালে স্পর্শ করা তার মুখশ্রীর প্রতি তার মুখশ্রীর
প্রতি এক প্রেমময় অনুভব করিয়ে দেয়। মেহনুর বারবার কেঁপে ওঠে, তবে তার কিছু বলার উপায় নেই। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে একটু হলেও অনুভব করে এহসান তাকে ভীষণ ভালোবাসে। এহসান মেহনুরকে নিজের বক্ষে আঁকড়ে ধরে নেয়, তারপর তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, হয়তো তুমি আমায় ভীষণ ঘৃণা করো, ভীষণ, তবে এতেও আমার শান্তি, কারণ আমার শুধু তোমায় লাগবে। এবার তুমি আমায় ভালোবাসো অথবা ঘৃণা করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমায় চাই, শুধু তোমায়, শান্তি বাঁচার জন্য হলেও তোমায় চাই। এহসান এরপর মেহনুরকে ছেড়ে দেয়, কারণ তাকে অফিসে যেতে হবে। অনেক দেরি হয়ে যাচ্ছে। মেহনুর কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলে এহসানকে বলে, আমার জন্য খাবার নিয়ে এসো, আমি বের হব। আর আমার স্যুট কোট এসব বের করে দিয়ে যাও। মেহনুর তেরামি করে বলে, আপনার স্যুট আমি কেন বের করব? আপনার কাজ আমি কেন করব? এহসান ধমক দিয়ে বলে, বউ হস তুই আমার কাজ তুই করবি না তো পাড়ার লোক করবে? বেয়াদব নারী, একটু আদবে এলি না? ব্যাস মেহনুরের মনটা বিষাদ হয়ে ওঠে। এহসান কেন ধমক দিল তাও কিছুটা সাহস নিয়ে বলে, আমি করব, আপনার সব কথা শুনবো, তবে আমায় এহসান বুঝে যায় মেহনুর কি বলতে চায়, তাই ধমক দিয়ে বলে, খবরদার, এখন যদি বলিস হাসপাতালে নিয়ে যেতে, তো তোর একদিন কি আর আমার যতদিন লাগে ততদিনে। এহসান ধমক শুনে মেহনুরের মুখ অন্ধকারে নেমে আসে আর নিচু গলায় বলে, একটা বার নিয়ে যান না, আমি সত্যি বলছি আপনার সাথে যাব, আর আপনি যেন আমাকে নিয়ে যেতে দেন। এহসান তাচ্ছিল্য করে বলে, হ্যাঁ নিয়ে যাব তোমায় আমি, আর গিয়ে আমার থেকে চলে যাওয়ার ধান্দা করবে তুমি? এসব হবে না, আমার বাচ্চার মা। যাও তাড়াতাড়ি কাপড় চোপড় বের করে গিয়ে আমার স্যুটগুলো বের করে দাও। মেহনুরের ভীষণ রাগ হয়, তাই দাঁত চেপে বলে, দেখবেন, দেখে নিয়েন, আপনি আমায় ভালোবাসেন না বলেছেন তো ভালোবাসেন। এটা যদি সত্যি হয় তবে দেখে নিয়েন, একদিন আমিও আমার আব্বার মতো আধমরা হয়ে হসপিটালে পড়ে থাকবো, আর আপনি আমায় দেখতে ছটপট করবেন, কিন্তু আফসোস পারবেন না দেখতে, যেমন আমায় দিচ্ছেন না দেখার সুযোগ। মেহনুরের এমন কথা মুখে থেকে বের করতে দেরি হয়, তবে টাস করে এহসান তার গালে থাপ্পড় বসিয়ে দিতে দেরি করেনি। এহসানের থাপ্পড় খেয়ে মেহনুরের পৃথিবী যেন ঘুরে যেতেই থাকে। মনে হয় ঘরের দেয়ালগুলো ধসে পড়বে এবং মেহনুর পড়ে যাবে। ঠিক তখনই এহসান তার বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, খারাপের বাচ্চা, যদি এমন কথা আর মুখ দিয়ে বের করেছিস তো আমি তোকে নিজে আধমরা করে দেব। সাহস হয় কি করে তোর এত বড় কথা বলার? জিভ কেটে ফেলবো আর যদি এমন বানিয়ে আমি শুনি। মেহনুর নিজেকে সামলাতে চেষ্টা করে, কিন্তু তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সে চিপে চোখের পানি মুছে নেয়। একটা কথার জন্য মারলেন? এহসান মেহনুরের থুতনি আলতো করে ধরে গভীর ভাবে বলে, হ্যাঁ মারলাম, তোর অভ্যাসে তুই মার খেয়েছিস, আমার কিছু করার নেই, যা গিয়ে খাবার নিয়ে আয় আমার জন্য। এই বলে এহসান মেহনুরকে ছেড়ে দিয়ে নিজের চোখ ডুবিয়ে দেয় মেহনুরের সেই গালে, যে গালে সে থাপ্পড় মেরেছিল। কয়েকবার গভীরভাবে নিজের ঠোঁট ছুঁয়ে এহসান মেহনুরের গালকে স্পর্শ করে, তারপর মেহনুরকে ছেড়ে দিয়ে বলে, খাবার নিয়ে আয়। মেহনুর আর এক মুহূর্ত দেরি করে না, বিলায়ের মতো চোখের জল চুপি চুপি মুছে ঘর থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য এহসানের জন্য খাবার নিয়ে আসা। এহসান মেহনুরে চলে যাওয়ার পর দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমায় যে কি করে সামলাই একমাত্র আল্লাহই জানেন। এই বলে সেই কাপড় রাখার কক্ষে প্রবেশ করে। উদ্দেশ্য অফিসে যাওয়ার প্রস্তুতি নেওয়া। মেহনুর কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। কক্ষে এসে দেখে এহসান বেরিয়ে আসছে কাপড় রাখার কক্ষ থেকে। মেহনুর এক নজর তাকে এহসানের পানে, যার পরনে আজ সবসময় মতো পাঞ্জাবি পাজামা নয়, বরং তার পরনে একটি কালো রঙের স্যুট, সাদা শার্ট আর সাথে ম্যাচিং কালো টাই। তার স্যুটের কাঁধে ম্যানফিট ডিজাইনের কাটানো, পুরোপুরি পালিশ করা লেদার জুতো এবং হাতের তালুতে একটি সিলভার ওয়াচও রয়েছে। তার উপরে একটি সিল্কের কালো স্যুট কোট, যা নিখুঁতভাবে পরা। তার স্যুটের পকেটে একটি ছোট্ট লাল সিল্কের হ্যান্ড কারচিফ সাবধানে রাখা। মেহনুরের নিজের চোখকে সামলিয়ে নেয়, নয়তো এহসান তালুকদারের ভয়ঙ্কর সৌন্দর্যকে কে দেখে না আবার নিজের চোখই নষ্ট করে নিব। এই বলে দীর্ঘশ্বাস ফেলে সোফার সামনে রাখা টেবিলে খাবার রেখে এহসানকে উদ্দেশ্য করে বলে, এই নিন, খেয়ে নিন। এই বলে মেহনুর বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়া। এহসান মেহনুর দিকে তাকিয়ে এগিয়ে আসতে আসতে বলে, এখানে দাঁড়া। মেহনুর থমকে দাঁড়িয়ে বলে,
কি হয়েছে? এহসান তার দিকে সামনে এসে দাঁড়ায় আর মেহনুরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলে। এহসান সোফায় গিয়ে বসে। মেহনুরের কাছে যাওয়ার সাথে সাথে তার শরীরে সে মারাত্মক ঘ্রাণ মেহনুরের নাকে এসে লাগে। মেহনুর চোখ বন্ধ করে এই এক মুহূর্তের জন্য সেই ঘ্রাণ অনুভব করে থাকে। এক মুহূর্ত, দু মুহূর্ত, এরপর এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে, আজ থেকে একমাত্র আমি যখন টেবিলে বসে খাবো তখনই নিজের হাতে খাবো, আর যদি নিজের ঘরে বসে খাই তোকে খাইয়ে দিতে হবে। তাই এখন বেয়াদবি না করে একজন ভালো বেগমের মতো স্বামীর সেবা করো। মেহনুরের গায়ে ফুসকা পড়ে যায় এক প্রকার। এহসানের এমন নবাবী আবদার শুনে দাঁতে দাঁত চেপে বলে, আমি পারবো না, খাইয়ে দিন। এহসান ওর এমন কড়া কথা শুনে ধমকে সুরে বলে, আর একটা তেরা কথা বললে এখন খাবার না খেয়ে তোকে খেয়ে নিব। কাঁচা কাঁচা বেয়াদ্দব বান্দি, খাবার মুখ তুলে দে। মেহনুর কটমট করে তাকে ওর পানে খাবারের প্লেট হাতে তুলে নেয়। তার হাতে ছুরি বারবার কাঁচের প্লেটের সাথে ধাক্কা খাচ্ছে, যা থেকে হালকা শব্দ হচ্ছে। এহসান চোখ বন্ধ করে সেই শব্দ উপভোগ করে। আজ তার বেগমকে নিজের বেগম মনে হচ্ছে। মেহনুর এক টুকরো রুটি তরকারির সাথে মিশিয়ে এহসানের দিকে বাড়ালো। এহসান মুখ খুলে তা নিজের মুখে তুলে নেয়। মেহনুর বিরক্তি নিয়ে বলে, দয়া করে তাড়াতাড়ি গিলে নিন। আপনার মতো আমার রঙে দিন যাচ্ছে না যে আপনার সারাদিন শুধু খাওয়ারই খাইয়ে দিয়ে কাটিয়ে দেব। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে, মেহনুর, তোর এই বেয়াদবি নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। পরে আবার তোর মতো বেয়াদব না হয়ে যায়। আমার বাচ্চা কাচ্চাগুলো ভীষণ চিন্তায় ভুগছি আমি, ভীষণ। দাঁত চেপে বলে, কথায় কথায় বাচ্চা বাচ্চা করেন কেন? আর আপনি বাচ্চা পেলেন কোথা থেকে? কাল ভাইজানদেরও মিথ্যে বললেন কেন? এত খারাপ কেন আপনি? এহসান মৃদু হেসে বলে, আজ না কাল তুই তো আমার বাচ্চার মা হবি, তাই আগেই চিন্তা মাথায় নিয়ে নিলাম। এখন তো আমায় খারাপ বল আর ভালো। মেহনুর রেগে ফুঁসে উঠে বলে, এমন স্বপ্ন কখনো বাস্তব হবে না এহসান তালুকদার। আপনি সারা জীবন নির্বংশ থাকবেন, নির্বংশ। যদি আমায় নিজের বাচ্চার মা বানাতে চান তো। এহসান মৃদু হেসে বলে, চুপ থাক বেয়াদব বান্দি, দেখে নিস তুই হবে আমার বাচ্চার জন্মদাত্রী জননী। মেহনুর এহসানের মুখে খাবার পুরি দিয়ে বলে, অসভ্য জবান দিয়ে দয়া করে কোনো বাণী বের করবেন না। দয়া করে মাফ করুন। নাউজুবিল্লাহ। মাবুদ, তুমি আশ্রয় দাও আমায়। এহসান হাসতে হাসতে বলে, আচ্ছা আর কিছু বলবো না, রাতে এসে বলবো। এখন যাওয়ার সময় হয়ে এসেছে, পানি খাইয়ে দে। মেহনুর বিরক্তি নিয়ে বলে, হাতে কি গজব পড়েছে যে পানিও আমার খাইয়ে দিতে হবে? এহসান ভেবে চিনতে বলে, হ্যাঁ দিতে হবে। আর গজব আমার হাতে না পড়লেও তোর জবানে একদিন পড়বে। এই যে কথাবার্তা বলিস এই জবান দিয়ে। মেহনুর এহসানের দিকে পানির গ্লাস এগিয়ে দেয়, ওর ঠোঁটে গ্লাস ঠেকিয়ে দেয়। এহসান নিজ হাতে পানির গ্লাস তুলে নিয়ে বিসমিল্লাহ বলে 3 বারে পানি খেয়ে নেয়। পানির গ্লাস টেবিলে রাখতে মেহনুর নিজের হাতের প্লেট টেবিলের উপর রেখে বা হাত দিয়ে নিজের ওড়না দিয়ে এহসানের মুখ মুছে দেয়। কারণ সে জানে এখন যদি সে ওর মুখ না মুছে দেয় তো সে ঠিকই কয়েকটা অসভ্য কথা বলে মুখ মুছিয়ে নিবে এহসান। মেহনুর দীর্ঘ শ্বাস ফেলে বলে, এবার দয়া করে যেদিকে যাওয়ার সেদিকে চলে যান। আপনার যন্ত্রণা আমি আর নিতে পারছি না। কিন্তু এহসান চায় না, উল্টো বসে থাকে, তাকে আদেশ করে, এই প্লেটে যে অবশিষ্ট খাবার রয়েছে তা চুপচাপ খেয়ে নে। মেহনুর অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলে, কেন আমি এখন খাবো? কেন আর আপনার এটো খাবো? এহসান হালকা এগিয়ে এসে মেহনুরের কাঁধে নিজের হাত রাখে। আমি জানি মহারানী আপনি সকাল থেকে কিছু খাননি, তাই চুপচাপ খেয়ে নিন। আর স্বামীর এটো খেলে ভালোবাসা বাড়ে, তাই তাড়াতাড়ি খেয়ে নিন, নয়তো আমি আমার মতো চেষ্টা করব। মেহনুর আর কিছু না বলে এক পলক দাঁতে চেপে এহসানের পানে তাকিয়ে তারপর আবার সোফায় বসে নিজের মুখে খাবার নিয়ে নেয়। এহসান মেহনুরের পাশে বসে থাকে যতক্ষণ না সে খাবার খায়। মেহনুরের খিদে পেয়েছে, কিন্তু কেন জানে কিছু খেতে ইচ্ছে হয় না। মনে অশান্তি থাকলে শান্তিতে খাওয়া যায় না। মেহনুর জানে। অনেক কষ্টে কয়েক টুকরো রুটি গিলে তারপরে পানি খেয়ে নেয়। এহসান দেখে এত কম খেলে হবে? তুমি যদি এত কম খাও তাহলে তুমি চলবে কি করে, আর আমার বাচ্চা চলবে কি করে? মেহনুর এর কান পচে যাচ্ছে এহসানের কথা শুনতে শুনতে, কিন্তু তাও সে কিছু বলে না। জানে যদি কিছু বলে এহসান আবারও তেরামি শুরু করবে, তাই চুপচাপ উঠে যায়। মেহনুর উঠে দাঁড়াতে এহসানও উঠে দাঁড়ায়। মেহনুর যখন চলে যাবে তখনই এহসান তার
হাত দিয়ে মেনুরের বাহু পেছন থেকে ধরে ওকে আটকে নেয়। মেনুর বিস্ময়ে ঘাড় ঘুরিয়ে তাকায় ওর পানে। তখনই এহসান ওর গালে আলতো করে হাতের স্পর্শ করে। তারপর নিজের মুখ মেনুরের দিকে এগিয়ে নিয়ে ওর কপালে নিজের ঠোঁট ছোঁয়ায় গভীরভাবে কয়েকবার। এরপর কপাল থেকে মুখ তোলে মেনুরের চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে ওর গালে হাত রেখে নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্পর্শ করতে করতে বলে, যেমন শান্ত আছো তেমনই থাকো। আমি আসার আগ অবধি কোনো চালাকি করিও না বেগম। যদি এমন কিছু করো তবে বুঝতেই পারছো এর ফল কতটা ভয়ঙ্কর হবে। মেনুর কিছু বলে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে। এই পুরুষের জন্যই তাজ তার বাবা চাচারা হাসপাতালে পড়ে আছে, আব্বা আজ মরা, অথচ সেই পাপিষ্ঠ পুরুষের অধীনে দাঁড়িয়ে আছে সে। এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরেছে। আজ আর ঘৃণা লাগছে না, তবে ভালো লাগছে না। সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে, নিজের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছে না। মেনুরে এহসানের দিকে অপলক ভাবে তাকিয়ে এসব ভাবনায় ডুবে থাকে। এহসান তার নারীর চোখে এই দৃষ্টি আজ আবারও দেখতে পায়, যা সে সেদিন ছাদে পেয়েছিল, আজও আবারও পেয়ে গেল। ভয়ঙ্কর সুন্দর তার নারীর এই দৃষ্টি। এহসান মেনুরের চোখের দিকে তাকে নেশাগ্রস্ত গলায় বলে, আমার পাপিষ্ঠ অন্তর অবধি ঝলসে দিয়েছে তোমার এই আঁখি জোড়া। মেনুর এহসানের কথা নিজের ভাবনায় ডুবে থাকে। পরে থতমত খেয়ে বলে, ছাড় না, নিচে যেতে হবে। এহসান মুচকি হেসে মেনুরকে ছেড়ে দেয়। তারপর দুজনেই হাঁটা ধরে নিচের দিকে। নিচে এসে মেনুর কোনো দিকে না তাকিয়ে রান্নাঘরে চলে যায়, আর এহসান এনিসা বেগমের থেকে বিদায় নিয়ে জয়নালকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। রাত 10টা। মেনুর বেলকনিতে রাখা একটি সোফায় বসে আছে ঠান্ডার মধ্যে, তবে তার গায়ে এহসানের একখানা চাদর জড়ানো, যে চাদরে মেখে আছে তার পাপিষ্ঠ পুরুষ শরীরের ঘ্রাণ। মেনুরের হাতে তসবি নিয়ে বসে বসে দুরুদ জিকির পড়ছে আর নিস্তব্ধ গেটের দিকে তাকিয়ে আছে, এই আশায় কবে যে এহসান বাড়ি আসবে। কারণ এনিসা বেগম ওকে দায়িত্ব দিয়েই দিয়েছেন যেন এহসানের খাওয়া দাওয়া যা যা প্রয়োজন সব মেনুরের দায়িত্ব। আর মেনুর সে আর কি করবে, এসবই করছে। তাই তো যাকে ঘৃণা করে তার জন্য নিজের ঘুম হারাম করে বসে বসে অপেক্ষা করছে। আজ মনটা একটু হলেও শান্ত, কারণ বিকেল বেলা আমিনা বেগমের ফোন দিয়ে মেরুকে ফোন করেছিল, জানতে পেরেছে সবই ঠিক আছে। আল্লাহর হুকুমে তার আব্বা জানো একটু সুস্থ আছে, চাচারাও আজ বাড়ির সবাই ঠিক আছেন। এসব ভাবতে ভাবতেই গাড়ির শব্দ কানে আসে, স্পষ্টই দেখতে পায় তার পাপিষ্ঠ পুরুষ হাজির। তাই আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। তারপর গায়ের চাদরখানা সোফায় রেখে তাড়াতাড়ি পা চালায়, উদ্দেশ্য সদর দরজা খুলে দেওয়া। যেমন বাবা তেমন কাজ। তাড়াতাড়ি নিচে চলে আসে, এসে সদর দরজার দিকে হাত বাড়ায়। এইদিকে এহসান যেই না বাইরে থেকে দরজা খোলার জন্য পকেট থেকে চাবি বের করে দরজা লাগাতে তখনই হুট করে দরজা খুলে যায়। এহসান কিছুটা থমকে যায়, কারণ এটা তার সাথে প্রথমবার হলো। দরজার দিকে চোখ যেতেই তার মন প্রাণ অন্তর ঠান্ডা পর্যন্ত হয়ে যায়, প্রশান্তি চলে আসে আপনা আপনি তার ভেতরে। অজান্তে এক চলতে হাসি ঠোঁটের কোণে ফুটে ওঠে। তার নারী যে দাঁড়িয়ে আছে তার সামনে, তার স্নিগ্ধ ফুল দাঁড়িয়ে আছে, তবে আজও তাকে কবুতরের বাচ্চার মতো লাগছে। নামাজের হিজাব যে পড়ে আছে, এহসানকে এভাবে নিজের পানে তাকিয়ে থাকতে দেখে মেনুর ওকে উদ্দেশ্য করে সালাম দেয়। আসসালামু আলাইকুম। সালাম দেওয়াটা তাদের সবারই অভ্যেস। কেউ বাড়িতে প্রবেশ করলে কাউকে সারাদিন না দেখলে মেনুর সালাম দেয় নিজ ধ্যান ভেঙে। এহসান মুচকি হেসে বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই বলে এহসান বাড়িতে প্রবেশ করার দোয়া মনে মনে পড়ে। বাড়িতে পা রাখে। এহসান ভেতরে আসতে মেনুর দরজা লাগিয়ে দেয়। তখনই এহসান ওর পানে ফিকুচকে তাকিয়ে বলে, কিরে কবুতরের বাচ্চা, এখনো ঘুমাসনি কেন? কবুতরের বাচ্চা এমন উক্তি শুনে মেনুরের কপাল কুচকে আসে, তবে এসব ছেড়ে বলে, আপনাকে খাইয়ে দাইয়ে উদ্ধার না করে কি করে ঘুমাই বলুন তো? জোর করে রেখেছেন তো এনে নিজের সেবা করাতে। এহসান মৃদু হেসে সোফার দিকে এগিয়ে যায় এবং নিজের হাতে থাকা ব্যাগগুলো সোফার উপরে রেখে দেয়। অতঃপর মেনুরের দিকে এগিয়ে এসে কোনো কিছু না বলে হুট করে মেনুরকে নিজের কোলে তুলে নেয়। হঠাৎই এমন হওয়ায় মেনুর চমকে ওঠে, কিছুক্ষণ সময় নেয়, অতঃপর বুঝে কি হলো তার সাথে। বুঝতে পেরে তেতে উঠে বলে, কি করছেনটা কি? নামান বলছি। এভাবে কোলে তুললেন কোন কারণে? এহসান মেনুরের দিকে তাকে ওর কোমরে রাখা নিজের হাতটা আর শক্ত করে ধরে হেসে বলে, প্রতিদিন তো তোকে 2-1 বার করে কোলে নিতে হয়,
কোনো না কোনো কারণ, কিন্তু আজ তো কোনো কারণ পেলাম না, তাই এমনিই নিলাম। অভ্যাস হয়ে গেছে তো তাই। মেনুর বিরক্তি নিয়ে বলে, এই আপনি না সারাদিনে বাড়ি ফিরলেন, তাহলে ক্লান্ত লাগে না একটুও? ক্লান্ত হন এসব নাটক করতে? ক্লান্ত হন না এসব নাটক করতে? হয়ে এহসান সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে, সারাদিনের কি সারা জীবনের ক্লান্তি উড়ে যায় নারী যখন তোমার এই নিষ্পাপ মুখশ্রী পানে তাকাই আমি?